হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তো তোমাদের আজকে থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস সংস্কৃত ক্লাস, মানে এসএলএসটি যে ক্লাসগুলো শুরু হওয়ার কথা ছিল সেটা আজকে থেকে আমরা শুরু করছি। তো পুরোনো ক্লাসে তোমরা সিলেবাস সম্পর্কে, আমাদের যে ইন্ট্রো ক্লাস ছিল সেখানে সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। সেই মতো করে আজকে থেকে আমরা ক্লাস স্টার্ট করব। তো প্রতিটা ক্লাসে আমরা কিছুটা অংশ সাহিত্যের ইতিহাস পড়ব, তারপরে কিছুটা অংশ আমরা গ্রামারে প্রবেশ করব। তাই আর দেরি না করে তোমরা প্রত্যেকে উড়ানের সাথে থাকবে এবং প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। নিশ্চয়ই তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই জন্য তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তো আজকের ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো আমরা করব রামায়ণ। তো আমরা প্রত্যেকে দেখেছি, জানি যে রামায়ণের রাইটার কে, বা কে লিখেছেন বা কে রচনা করেছেন। আমরা জানি রামায়ণের রচয়িতা হচ্ছে মহর্ষি বাল্মীকি, বা লেখক মহর্ষি বাল্মীকি। কিন্তু আমরা এটুকু জানি যে রামায়ণকে রচনা করেছেন, কিন্তু আমরা এটা জানি না বা অনেকে জানার চেষ্টাও করি না যে এই যে রামায়ণ যে কথাটি রয়েছে, রামায়ণ কথাটির মধ্যে এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই। তো এই যে টেকনিক্যাল যে কোশ্চেন গুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তিত নই। তো এগুলোকেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এই যে রামায়ণ, রাম, সীতা, এই সমস্ত নামের অর্থ কি বা কাকে বলে। কারণ আমরা দেখেছি যে ইন্টারভিউতে গেলে আমাদেরকেও নামের মানে জিজ্ঞাসা করা হয়, তাই না? তো একই রকম ভাবে রামায়ণ কথাটির মধ্যে কি কি লুকিয়ে আছে সেটা সম্পর্কে আমরা আগে জেনে নেব। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে এবং এটা অনেকের কাছে আনকমন। তো আমরা দেখে নেব যে রামায়ণ কথার অর্থ। তো রামায়ণ কথার অর্থ বা রামটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি রাম যুক্ত অয়ন। তো রাম যুক্ত অয়ন, রাম একজনের অবশ্যই নাম বোঝাচ্ছে আমরা জানি, কিন্তু অয়ন কথার অর্থ কি? অয়ন কথার অর্থ হলো চরিত কথা। অয়ন কথার অর্থ হলো চরিত কথা, অর্থাৎ রাম সম্পর্কিত যে কথা। তার মানে রামায়ণ, রামায়ণ কথার অর্থ হচ্ছে রাম সম্পর্কিত চরিত কথা। তার মানে রামায়ণের অর্থ হলো রামের চারিত্রিক যে কথোপকথন বা গল্প বা চরিত কথা, সেইটাই হচ্ছে রামায়ণ। তো এটা আমরা জানলাম, কিন্তু এবার আমাদের জানতে হবে রাম কথার অর্থ কি। রাম, এই রাম কথার অর্থ, রাম কথার অর্থ কি? রাম কথার অর্থ শুধুমাত্র একটা নাম নয়, যার কথা শুনে মানুষ আনন্দ লাভ করেন। যার কথা শুনে মানুষ আনন্দ পান। মানুষ আনন্দ লাভ করেন। তার মানে কি হলো? যার কথা শুনে মানুষ আনন্দ লাভ করেন তিনিই রাম। অতএব রাম আমি হতে পারি, তুমি হতে পারো, তোমরা সবাই হতে পারো। যিনি মানুষকে আনন্দ দান করেন বা যার কথা শুনে আমরা আনন্দ পাই তিনি হচ্ছেন রাম। তো এটা আমাদের কিন্তু ইন্টারভিউর প্রশ্ন হতে পারে, বা আমাদের এসএলএসটি তে রিটেন এক্সামেও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে রাম কথার অর্থ কি। তো এগুলো আমাদের জানতে হবে টোটালি। এবার যে রামায়ণ কথার অর্থ কি, সরি রাম কথার অর্থ কি আমরা বললাম, রাম সম্পর্কিত চরিত কথা রামায়ণ। এবার রামের সাথে রয়েছে আরেকজন, তিনি হচ্ছেন সীতা। আচ্ছা, আমরা কি জানি যে সীতা কোথাকার মানুষ বা তার বাড়ি কোথায়? রাম আমরা জানি অযোধ্যা, ইউপি, বর্তমানে ইউপি। সীতা, সীতা কথার অর্থ কি? সীতা কথার অর্থ হচ্ছে লাঙলের ফলা। লাঙলের ফলা। আসলে কেউ কেউ আবার মনে করেন যে এটা প্রকৃতিকে বোঝানো হচ্ছে, ঠিকই। তো তিনি ছোটবেলায় তার বাবার যে চাষ করার সময় লাঙল সেখানে উঠে পড়েছিলেন, সেখান থেকে তার নাম হয় সীতা। তো এই সীতা কোথাকার বাসিন্দা বা তার বাড়ি কোথায়? নেপাল। সীতার বাড়ি হচ্ছে নেপাল, আমাদের প্রতিবেশী দেশ নেপাল। জনকপুরী, নেপালে একটা বিখ্যাত জায়গা আছে জনকপুরী, যেটা আমরা নেপাল ঘুরতে গেলে অবশ্যই আমরা সাইট সিনের মধ্যে পড়ে। তো সেই সীতা হচ্ছে নেপালের মানুষ, ঠিক আছে। তো এখান থেকে আমরা ছোট ছোট কি তথ্য পেলাম? রামায়ণ কথার অর্থ কি? রাম সম্পর্কিত চরিত কথা। রাম কথার অর্থ কি? রাম কথার অর্থ হচ্ছে যার কথা শুনে মানুষ আনন্দ লাভ করেন তিনিই হচ্ছেন রাম।
ঠিক আছে। আর সীতা, সীতা কথার অর্থ হচ্ছে লাঙলের ফলা। তো আমরা এবার নেক্সট যেটা রয়েছে সেটা দেখি। বলছে যে রামায়ণ কে রচনা করেছেন? রামায়ণ বাল্মীকি রচনা করেছেন। তো এই বাল্মীকির নামকরণ, এটা ব হয়েছে, এটা ন হবে, হ্যাঁ। আচ্ছা, বাল্মীকির নামকরণ। তো বাল্মীকির নামকরণ করতে গেলে আমাদেরকে জানতে হবে যে বাল্মীকির নামটা বাল্মীকি কি করে হলো। তো দেখো, মহর্ষি বাল্মীকি কে ছিলেন? আমরা সবাই কিন্তু জানি যে বাল্মীকি কে ছিলেন। তো আমরা পৌরাণিক কাহিনী থেকে জানতে পারি যে মহর্ষি বাল্মীকি আগে কে ছিলেন? একজন দস্যু ছিলেন, দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর। বাল্মীকি ছিলেন দস্যু রত্নাকর। তো কি করে তার নাম বাল্মীকি হলো? তো এটার পেছনে একটা সুন্দর কাহিনী আছে যেটা তোমাদেরকে জানতে হবে। এই যে কথোপকথন, এই যে গল্পগুলো তোমাদের না জানলে না, এর মধ্যে থেকে যে ছোট ছোট ইনফরমেশন আছে সেগুলো জানা সম্ভব নয়। তো এগুলো তোমাদেরকে তো পড়াতেও হবে, তোমরা টিচার হচ্ছ, তার মানে তোমাদের কাজ শুধু জানা নয়, তোমরা জেনে যাতে স্টুডেন্টদেরকে ইন্টারেস্টের সাথে পড়াতে পারো সেটাও কিন্তু, কারণ তোমাদের এখন ডেমনস্ট্রেশন আছে। তোমরা প্রত্যেকে জানো যে ইন্টারভিউর সময় 10 নম্বরের ডেমনস্ট্রেশন আছে। তো সেখানে হয়তো বলা হলো যে আপনি রামায়ণ পড়ান, তো সেখানে তুমি যদি ইন্টারেস্ট সহকারে পড়াতে পারো, গল্পের মতো করে পড়াতে পারো, তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো, রামায়ণে এই যে বাল্মীকি শোনা যায়, তো তার পূর্ব নাম ছিল রত্নাকর, দস্যু রত্নাকর। তিনি কি করতেন যে আগে তার আমলে যে সেই রাস্তা দিয়ে যেতেন তাদেরকেই তিনি লুট করতেন, বধ করে সমস্ত ধন সম্পদ লুট করতেন, দিয়ে সংসার চালাতেন। তার স্ত্রী পুত্র তাদেরকে অন্য সংস্থান করতেন তাদের। তো এইরকম তিনি এতটা অন্যায় করছেন, এতটা পাপ করছেন দেখে ভগবান ব্রহ্মা নারদকে পাঠালেন, যাও তুমি তাকে গিয়ে একটু শিক্ষা দিয়ে এসো। তো নারদ গেলেন তার কাছে, গিয়ে বলছেন যে, নারদকে বলছেন যে আমি এবার আপনাকে, সে ছদ্মবেশে গিয়েছেন, তো গিয়ে বলছেন যে আমি দস্যু রত্নাকর বলছে যে আমি এবার আপনাকে হত্যা করব, হত্যা করে আপনার সমস্ত ধন সম্পত্তি আমি আমার নিয়ে নেব, নিয়ে আমার স্ত্রী পুত্রকে আমরা চালনা করব। তো কি হলো, নারদ তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে হত্যা করবেন, ঠিক কথা, কিন্তু এই যে আপনি এত মানুষকে হত্যা করছেন, এত মানুষকে মেরে ফেলছেন, তার যে পাপটা, এই পাপের ভাগীদার কি কে হবে? শুধু কি আপনি, নাকি আপনি যাদের জন্য এই কাজ করছেন তারাও হবেন? মানে আপনার স্ত্রী পুত্র যারা রয়েছে তারাও কি তোমার পাপের ভাগ নেবে? তো তখন রত্নাকর বলছেন যে নিশ্চয়ই নেবে, তাদের জন্য আমি এত কষ্ট করছি, এত মানুষ মারছি, তো আমি যে পাপ করছি তার ভাগীদার তো তারাও। বলছে ঠিক আছে, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো যে তুমি যে পাপ, আমি যে পাপ করছি তোমাদের জন্য, তো এই পাপের ভাগ কি তোমরা নেবে, বা তোমরা নেবে তো? ঠিক আছে, আমার স্ত্রী আমার পুত্র নিশ্চয় নেবে, আমি এক্ষুনি জেনে আসছি। তো তিনি বাড়িতে গেলেন, দস্যু রত্নাকর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে যে আমি যে এই যে এত হত্যা করছি, হত্যা লীলা চালাচ্ছি তোমাদের জন্য, তা আমার এই পাপের ভাগ নিশ্চয়ই তোমরা নেবে তো? তার স্ত্রী বলছেন কেন, আমরা তো বলিনি তোমাকে যে তুমি মানুষ খুন করে বা হত্যা করে আমাদেরকে খাওয়াও, তো এই পাপের ভাগ কিন্তু আমরা নেব না। তখন তিনি গেলেন তার পুত্রের কাছে যে আমার এই যে পাপের ভাগ তুই নিবি তো? তো বলছে না না, আমি তোমার পাপের ভাগ কেন নেব, আমি কেন পাপী হতে যাব, তুমি মানুষ মারছো, তুমি হত্যা করছো, আমি তো তোমার পাপের ভাগ নেব না। তখন সে দেখলো যে আমি যে পাপ করছি, মানুষ মারছি, এই পাপের ভাগ কেউ নিতে রাজি নয়, তার মানে পুরো পাপটাই আমার ঘাড়েই চাপছে, এবং আমি তাদের জন্য এত কিছু করছি কিন্তু তারা আমার পাপের ভাগ নিতে চাইছে না। তো তখন সে আসল ব্যাপারটা, বাস্তবটা বুঝতে পারলো, এবং সে ফিরে আসলো, ফিরে এসে নারদের কাছে হাত জোর করে বললেন যে আপনি ঠিকই বলেছিলেন, আমার বাড়ির কেউই বা আমার আত্মীয় বা আমার নিজের লোকরা আমার এই পাপের ভাগ নিতে রাজি নয়। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, এতদিন ধরে যে এত মানুষকে হত্যা করেছি, এত পাপ আমি সঞ্চয় করেছি, এখান থেকে আমি রেহাই পেতে চাই, এবার আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি এই পাপ নিয়ে বাঁচতে চাই না বা বাঁচতে পারবো না। তখন মহর্ষি বাল্মীকি বললেন এর পাপ থেকে উদ্ধারের একটাই রাস্তা আছে, তুমি রাম নাম জপ করো। তো তুমি জঙ্গলে বা বনে গিয়ে রাম নাম জপ করো, এখানেই এইখান থেকেই তোমার এই পাপ উদ্ধার হবে। তো তিনি তাই শুরু করলেন। তখন তিনি সবকিছু ছেড়ে বনে গিয়ে এক আসনে বসে ধ্যানমগ্ন হলেন, রাম নাম জপ করতে শুরু করলেন। এবং মাথায় রাখতে হবে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। এই যে রাম নাম জপ করছেন, তিনি কত বছর রাম নাম জপ করেছিলেন, কোনো আইডিয়া আছে? আইডিয়া হচ্ছে রাম নাম জপ করেছিলেন 60,000 বছর, 60,000। আচ্ছা, 60,000 বছর তিনি রাম নাম জপ করেছিলেন, 60,000 বছর তিনি রাম নাম জপ করেছিলেন। এটা
খেয়াল রাখতে হবে কত, 60,000 ইয়ার। ওকে, তো 60,000 বছর তিনি রাম নাম জপ করেছিলেন। আচ্ছা, তো এই যে 60,000 বছর ধরে তিনি এক আসনে বসে রাম নাম জপ করছিলেন, তো তখন কি হলো, উই পোকা যারা রয়েছে তারা দেখলো যে এটা একটা সুন্দর একটা বাসা বানাতে পারবো, সে নড়ছেও না চড়ছেও না। তো তারা কি করলো, তার সমগ্র শরীরটাকে খেয়ে নিয়ে একটা তাদের উইয়ের ঢিপিতে পরিণত করলো। এবং উইয়ের ঢিপিকে কি বলা হয়, উইয়ের ঢিপিকে বলা হয় বল্মিক। উইয়ের ঢিপিকে বলা হয় বল্মিক। তো এই বল্মিক কথার অর্থ হচ্ছে উইয়ের ঢিবি। তো এই বল্মিক থেকেই আস্তে আস্তে তার নাম হলো বাল্মীকি। তো তার শরীরটা যখন একটা উইয়ের ঢিবিতে পরিণত হয়ে গেল, তখন ব্রহ্মা বললেন যে ঠিক আছে, তোমার পাপ খণ্ডন হয়েছে, তোমাকে পুনর্জন্ম দিচ্ছি এবং তোমার নাম হয়ে যাবে আজ থেকে মহর্ষি বাল্মীকি মুনি। তোমার মধ্যে তুমি একজন মহান ঋষিতে পরিণত হলে এবং তোমার নাম হলো বাল্মীকি, এবং তুমি একটা কাব্য রচনা করো। কি কাব্য রচনা করো না, মহাকাব্য আমাদের রামায়ণ রচনা করো। তুমি যে রাম নাম জপ করলে সেখান থেকে তোমার পাপ খণ্ডন হয়েছে এবং তোমাকে রামায়ণ লিখতে হবে। ঠিক আছে, তো এই যে রামায়ণটা রচনা হয়েছিল, কথিত আছে যে রাম জন্মানোর আগেই কিন্তু রামায়ণ লেখা হয়ে গিয়েছিল। তো এরকম আমরা শুনতে পাই। তো তাহলে কি হলো, এবার তিনি এই রামায়ণ রচনার জন্য প্রস্তুত হলেন। তো এইখান থেকে কিন্তু আমাদের বাল্মীকি মুনির নামকরণ এবং তার জীবনটা কিভাবে চেঞ্জ হলো, এবং তিনি কত বছর জব করেছিলেন, 60,000 বছর জব করেছিলেন, এবং তার শরীরটা উই পোকার ঢিবিতে পরিণত করেছিল বলে সেখান থেকে তার নাম হয় বল্মিক। উইয়ের ঢিবিকে বলা হয় বল্মিক এবং এই বল্মিক থেকে নাম হয় বাল্মীকি। তো এই ইনফরমেশন গুলো খুব জরুরি ইনফরমেশন। এবার নেক্সট আসছি যে রামায়ণের উৎপত্তি কি করে হলো। এই যে রামায়ণ তো শ্লোক আকারে রচনা, তো রামায়ণের উৎপত্তি কি করে হলো, এখানেও কিন্তু সুন্দর একটা গল্প রয়েছে, এটাও তোমাদেরকে জানতে হবে। তো রামায়ণের উৎপত্তি আমরা জানি যে রামায়ণের প্রথম শ্লোক, দেখো রামায়ণের আদি শ্লোক কি আছে। এই যে আদি শ্লোক বলেছে মা নিষাদ প্রতিষ্ঠান তমগমঃ শাশ্বতী সমাহা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুন দেহকমবধি কাম মোহিতম। তো এই যে শ্লোকটা, এটা কিন্তু আসলে শ্লোক নয়, এটা হচ্ছে একটা অভিশাপ, অভিশাপ বাণী। ঠিক আছে, এটা একটা অভিশাপ বাণী। তো কি করে হলো এই অভিশাপ সেটা আমরা একটু দেখে নিই। তো কি হয়েছিল, এক সময় মহর্ষি বাল্মীকি তমসা নদীর ধারে ধ্যানমগ্ন ছিলেন বা ধ্যান করছিলেন। তো সেই সময় ওই যে নদীতে বা জলাশয়ে একজন ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চি, মানে ক্রৌঞ্চ বধূ এবং ক্রৌঞ্চি, ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চ বধূ মানে হচ্ছে ক্রৌঞ্চি, মানে আমরা যাকে বলি সারস পাখি বলতে পারি। সারস এবং তার স্ত্রী তারা প্রেমোন্মত্ত অবস্থায় ছিল। সেই সময় দূর থেকে একজন ব্যাধ কি করলো, ব্যাধ তাদেরকে দূর থেকে দেখে হরিণ ভেবেছে, মৃগ ভেবে তাদেরকে দূর থেকে তীর মেরেছে বা বান মেরেছে। তো সেই সময় কি হলো, বানটা যে পুরুষ যে সারসটি ছিল বা ক্রৌঞ্চ, তার বক্ষ বিদীর্ণ করে এবং সেখানে তার সে কিন্তু প্রাণ ত্যাগ করে। তো তার এই প্রাণ ত্যাগের ফলে ক্রৌঞ্চি মানে ক্রৌঞ্চ বধূ সে কি হয়, তারস্বরে চিৎকার করে বা আর্তনাদ করতে থাকে। তার এই করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির ধ্যান ভেঙে যায়। তো মহর্ষি বাল্মীকি তখন ধ্যান ভেঙে গেছে, প্রচন্ড রেগে গিয়েছে, রেগে গিয়ে দেখছে যে ওই রকম ক্রৌঞ্চ বধূ কিন্তু পড়ে রয়েছে, ক্রৌঞ্চ মৃত্যু হয়েছে এবং ক্রৌঞ্চি তারস্বরে বা প্রচন্ড কষ্টে করুণ সুরে আর্তনাদ করছে। সেই আর্তনাদ শুনে তিনি প্রচন্ড রেগে যান এবং সামনে উপস্থিত ব্যাধকে তিনি অভিশাপ দেন। কি অভিশাপ দেন, যে মা নিষাদ প্রতিষ্ঠান তমগমঃ শাশ্বতী সমাহা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনা দেহকমবধি কাম মোহিতম। এর একটা সুন্দর মানে আছে, মা নিষাদ, নিষাদ মানে কি, নিষাদ কথার অর্থ হচ্ছে ব্যাধ, যে আর মা মানে হচ্ছে না। ঠিক আছে, তো এটার পুরো মানেটা হচ্ছে মা নিষাদ প্রতিষ্ঠান তমগমঃ শাশ্বতী সমাহা মানে পৃথিবী। তাহলে বলছে যে ওহে ব্যাধ, ওহে পাপী ব্যাধ, তুমি যেমন এই মিলনরত ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চিকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করতে দিলে না, ঠিক তেমনি আমি অভিশাপ দিচ্ছি তুমিও সমাজের বুকে কোনোদিনও প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। তার মানে এই যে অভিশাপটা দিল যে ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চিকে মিলনরত অবস্থায় তুমি যে পৃথিবী থেকে সরিয়ে দিলে বা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে দিলে না, ঠিক তেমনি তুমিও কোনোদিন সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। ঠিক দেখো, এই তখনকার দেওয়া অভিশাপের সাথে সেটা কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে ব্যাধ শ্রেণীর মানুষ। দেখো তারা কিন্তু সেই যাযাবর শ্রেণীর লাইফ লিড করছে, তাদের নিজস্ব কোনো ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই সমাজে তাদের স্থান। তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে জাস্ট শিকার করে তাদের দিনাতিপাত করছে।
তাহলে সেই অভিশাপটা কিন্তু তারা এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে। কিভাবে কাকতালীয় ভাবে মিলে গেছে কিন্তু বিষয়টা। তাহলে এটা হচ্ছে সেই অভিশাপ। এবার এই অভিশাপ বাণীটাই পরবর্তীকালে শ্লোক ছন্দ পরিগ্রহ করে কি হয়েছে, একটা রামায়ণের প্রথম শ্লোক তৈরি হয়েছে। তাহলে রামায়ণের প্রথম শ্লোকটা কি? মা নিষাদ প্রতিষ্ঠান তমগহ শাশ্বতী সময় ইয়াত ক্রঞ্চ মিতনা দেখম অবধি কাম মোহিতাম। এটা একটা অভিশাপ বাণী। তাহলে যদি বলা হয় যে এই রামায়ণের আদি শ্লোকটা আসলে কি, এটা একটা অভিশাপ বাণী। ওকে, তাহলে কাকে দিয়েছিল? নিষাদ বা ব্যাদকে দিয়েছিল। কে দিয়েছিল? মহর্ষি বাল্মীকি। কোথায় বসে দিয়েছিল? তমসা নদীর ধারে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু ছোট ছোট তোমাদের লাগবে। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা। রামায়ণ থেকে দুটো শ্লোক কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে এটা, এখান থেকে আর কি আসতে পারে? এখান থেকে শূন্যস্থান পূরণ আসতে পারে। আমাদের তো মাল্টিপল চয়েস, যেহেতু ফেমাস একটা শ্লোক, হয়তো প্রতিষ্ঠানটাকে অমিট করে দিল বা মুছে দিল, দিয়ে এখানে একটা ড্যাশ দিয়ে দিল, মা নিষাদ ড্যাশ তমগম শাশ্বতী সমা। সেটা যে কোনো ওয়ার্ড হতে পারে। ওকে, তাই এটা ভালো করে বানান সহ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট আমরা আসি, নেক্সট পেজ। বলছে যে রামায়ণের শেষ শ্লোক। এবার রামায়ণের ভেতরে প্রচুর কিছু রয়েছে, তারপরে লাস্ট যে শ্লোক সেটা কি? লাস্ট শ্লোকটাও কিন্তু একই রকম ভাবে রামায়ণের ভিতরকার পার্ট নয়। ঠিক যেমন আদি শ্লোকটা ছিল যেমন, ঠিক তেমনি পুরো লাস্ট যে শ্লোক সেটা হচ্ছে আশীর্বাদ শ্লোক। আশীর্বাদ কে দিয়েছিলেন? অবশ্যই যিনি বলেছিলেন লিখতে, ব্রহ্মাদেব। তো ব্রহ্মাদেবের আদেশে এবং আমাদের নারদের অনুরোধে কিন্তু রামায়ণ রচনা করা হয়েছিল। ওকে, তাহলে ব্রহ্মাদেব কি বলেছিলেন? তিনি দুটো তাকে আশীর্বাদ বা আমরা বলতে পারি বর দিয়েছিলেন। যে একটা হচ্ছে যে তুমি যা যা লিখছো, হ্যাঁ সেটা কি হচ্ছে, তুমি যা যা লিখছো সেটা রাম দেখতে পাবেন। ঠিক আছে, তুমি যা যা লিখছো সেটা রাম দেখতে পাবেন। আর যদি রাম কিছু এমন করে থাকেন যেটা হয়তো তুমি লেখোনি, সেইটা কি হবে? তুমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাবে। ওকে, তাহলে কি হলো? দিব্য দৃষ্টি দিয়ে তুমি দেখতে পাবে যেটা রাম করেছেন এক্সট্রা কিছু, আর তুমি যা যা লিখেছো সেই অনুযায়ী রাম চলবে। এই হচ্ছে তার বর ছিল। তো এখানে কি হচ্ছে? ইয়াবস্থাস্যন্তি গিরয় শরীতস্য মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেশু প্রচরিষ্যতি। এর একটা মানে আছে। বলছে যতদিন পৃথিবীর বুকে কি কি রয়েছে? সমুদ্র এবং পাহাড় রয়েছে। যতদিন পৃথিবীর বুকে সমুদ্র এবং পাহাড় রয়েছে, ততদিন রামায়ণ কথা লোকমুখে প্রচলিত হবে। যতদিন পৃথিবীর বুকে পাহাড় পর্বত সমুদ্র রয়েছে, ততদিন রামায়ণের কথা লোকের মুখে মুখে প্রচারিত হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু বর দিয়েছিল। তো সেইটাই হচ্ছে ইয়াবস্থাস্যন্তি গিরয় শরীতস্য মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেশু প্রচরিষ্যতি। তো এইটা এখন আমাদেরকে মুখস্থ করতে হবে। এখান থেকেও কিন্তু একই রকম ভাবে আমাদের শূন্যস্থান পূরণ এগুলো দিতে পারে, বা রামায়ণের শেষ শ্লোকটা কি শ্লোক, আশীর্বাদ সূচক শ্লোক, এটাও কিন্তু আমাদেরকে পরীক্ষায় আসতে পারে। এবং এখান থেকে আমাদের বিভিন্ন রকম মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো কি হলো? এই হচ্ছে আমাদের রামায়ণের শেষ শ্লোক। তাহলে আমাদের এই দুটো শ্লোক মনে রাখতে হবে, একটা হচ্ছে রামায়ণের প্রথম শ্লোক আর একটা হচ্ছে শেষ শ্লোক। ওকে, এইবার আমরা আসি রামায়ণের শ্রেষ্ঠ কাণ্ড। দেখো আমরা জানি যে রামায়ণের 7টি কাণ্ড আছে, 7 কাণ্ড রামায়ণ আমরা জানি। তো এখানে কি হলো যে পরপর এই যে আমাদের কাণ্ডগুলো আছে না, যে রামায়ণের যে পরিচ্ছেদ বিভাগ সেটাকে বলা হয় কাণ্ড। তো এই পরিচ্ছেদ বিভাগগুলো কিন্তু আমাদের পরপর 1 2 3 4 করেই আমাদেরকে জানতে হবে, এবং আমরা সবাই সেটা জানি। এবং এই প্রতিটা যে কাণ্ড রয়েছে আদি কাণ্ড, তাই না? তো প্রতিটা যে কাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ কাণ্ড কোনটা? আমরা জানি যে শ্রেষ্ঠ কাণ্ড হচ্ছে সুন্দর কাণ্ড। ঠিক আছে, তো সুন্দর কাণ্ড কেন বলা হয় সুন্দরকাণ্ডে? আমরা জানি যে সুন্দরকাণ্ডে কি হয়েছিল। সুন্দরকাণ্ডে হনুমান গিয়েছিল কাকে খুঁজতে? না, সীতাকে অন্বেষণ করতে। কোথায় গিয়েছিল? লঙ্কাপুরীতে গিয়েছিল, 7 সমুদ্র পার করে। তো এই যে লঙ্কাপুরীতে গিয়ে সমস্ত জায়গা খুঁজে খুঁজে গিয়ে সীতাকে সে খুঁজে পেয়েছিল, এবং তাকে সেই আংটি টাংটি দেখিয়ে সে ফিরে এসেছিল। এবং ফিরে এসে তিনি রামের কাছে বর্ণনা করছে কোথাকার কথা? না, শ্রীলঙ্কার কথা। লঙ্কাপুরীর বর্ণনা করছে, স্বর্ণপুরীর বর্ণনা করছে। তো এত সুন্দর শ্রীলঙ্কার পরিবেশ,
খুবই সুন্দর শ্রীলঙ্কা, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। তো এই অসাধারণ হনুমানের এত সুন্দর লেগেছিল যে সে কথা দিয়ে প্রকাশ করছে, কাব্যিক আকারে প্রকাশ করছে রামের কাছে। অ্যাকচুয়ালি হনুমানের মাধ্যমে মহর্ষি বাল্মীকি প্রকাশ করছেন। তাই কাব্য সৌন্দর্য বিচারে শ্রেষ্ঠ হয়েছে এই কাণ্ডটি। কাব্য সৌন্দর্য বিচারে শ্রেষ্ঠ, এটা জানতে হবে। কাব্য সৌন্দর্য বিচারে শ্রেষ্ঠ হওয়ায় সুন্দর কাণ্ডটি শ্রেষ্ঠ কাণ্ড হয়েছে রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের রামায়ণের শ্রেষ্ঠ কাণ্ড, এটাকেও জানতে হবে। নেক্সট রামায়ণের নামান্তর আসছি আমরা। রামায়ণের নামান্তর, নামান্তরটা কি জিনিস? নামান্তর মানে হচ্ছে রামায়ণের যে অরিজিনাল যে রামায়ণটা সেটাকেই আমরা আর কি কি নামে জানি। তো আর কি কি নামে জানি? আমরা জানি ভার্গব গীত, সীতাচরিত, পৌলস্তবধ, রঘুবীর চরিত, রামচরিত। মাথায় রাখবে রামায়ণের নামান্তর আলাদা আর রামায়ণ অবলম্বনে কি কি রামায়ণ তৈরি হয়েছে সেটা আলাদা। রামায়ণের নামান্তর হচ্ছে ওই রামায়ণকেই, আমাদের বাল্মীকি রামায়ণকেই আর কি কি নামে আমরা জানি, সেটা হচ্ছে এগুলো। ওকে, চলো এবার আমরা নেক্সট পেজে যাই। বলছে আচ্ছা, তো এবার আমরা যেটা বলছিলাম যে এই যে রামায়ণে আমরা ছোট ছোট যে ইনফরমেশন গুলো দেখলাম, এই ইনফরমেশন গুলো কিন্তু স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমাদের কাছে সবার কাছেই বইপত্র প্রচুর আছে, আমরা রামায়ণের প্রচুর ইনফরমেশন বই থেকে পেয়ে যেতে পারি, যেগুলো সবার কাছে আছে বা সবাই পেতে পারি। আমি জাস্ট তোমাদের, যেহেতু সময় আমাদের কম, সেই সময়ের মধ্যে আমরা পুরোটা কভার করতে পারবো না। এবার রামায়ণের আমরা নোটস আকারে কিছু তোমাদেরকে প্রোভাইড করতে পারি, যেগুলো কমন কোশ্চেন রয়েছে। যেমন আমাদের সমাজে প্রভাব, সাহিত্যে প্রভাব, রামায়ণ অবলম্বনে কি কি গ্রন্থ রচিত হয়েছে, বাংলা ভাষায় কি কি রামায়ণ রচনা হয়েছে, তারপরে প্রাকৃতে কি কি রামায়ণ রচনা হয়েছে, রামায়ণ অবলম্বনে কি কি মহাকাব্য রয়েছে, নাটক রয়েছে, এটসেট্রা এটসেট্রা। এগুলো তো আমরা যাচ্ছি না, কারণ এগুলো আমরা নোটস মুখস্থ করে পড়তে পারবো। তো এবার চলে আসি আমরা নেক্সট যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকরণ পাঠে। তো কি হলো, আমরা ব্যাকরণ পাঠ, দেখো প্রচুর কিছু আছে ব্যাকরণে আমরা জানি। প্রথমে যদি আমরা বলি সেটা হচ্ছে শব্দরূপ ধাতুরূপ আছে, আমাদের সন্ধি আছে, হ্যাঁ, কারক সমাস, অব্যয় আছে, প্রত্যয় আছে, সবকিছু আছে। তো সবকিছু জানার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের, দেখো লেখা আছে কারক বিভক্তির চার্ট। হ্যাঁ, এই যে কারক বিভক্তির চার্ট মানে কিন্তু আমরা কারকে ঢুকছি নয়, কারকে এখন আমরা যাচ্ছি না, কিন্তু কারক বিভক্তির চার্ট এটা কি জিনিস, এইটা যদি আমরা জানি এখান থেকে আমরা সবকিছু বুঝতে পারবো। সন্ধি রয়েছে, শব্দরূপ ধাতুরূপ রয়েছে, আমরা শব্দরূপ ধাতুরূপ দিয়ে শুরু করব, কিন্তু শব্দরূপ ধাতুরূপ করতে গেলেও আমাদের এই কারক বিভক্তির চার্টটা একটু তোমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, চলো আমরা কারক বিভক্তির চার্টটা একটু আগে বুঝে নিই, তারপরে আমরা অন্য কিছু করব। দেখো আমরা একটু যেমন যেমন আছে, আমরা জানি যে কারক কয় প্রকার। আমরা জানি কারক সাধারণত 6 প্রকার। তো কি হচ্ছে, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান বা নিমিত্ত কারক। সম্প্রদান কারক আলাদা, নিমিত্ত কারক আলাদা। কিন্তু আমরা কেন রেখেছি, যেহেতু যে বিভক্তি, চতুর্থী বিভক্তি আমরা জানি যে সংস্কৃতের ক্ষেত্রে 7টা বিভক্তি, এবং চতুর্থী বিভক্তির ক্ষেত্রে সম্প্রদান কারকও পড়ে, আবার নিমিত্ত কারকও পড়ে। সেই জন্য কিন্তু আমরা সম্প্রদান বা নিমিত্ত কারক বললাম, মানে সম্প্রদানেও চতুর্থী বিভক্তি হয়, আবার নিমিত্ত কারকও চতুর্থী বিভক্তি হয়। আমি এগুলো আসছি পরে কখন কি হচ্ছে না হচ্ছে। অপাদান কারক এবং অধিকরণ কারক, তাহলে আমরা জানি 6 প্রকার কারক: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান বা নিমিত্ত, অপাদান আর অধিকরণ। তো এই 6টা কারকের পেছনে দেখো আমাদের প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, আচ্ছা ষষ্ঠীটা নেই, কিন্তু এখানে দেখো ষষ্ঠীটা নেই কেন? ষষ্ঠী নেই কেন? কারণ সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হচ্ছে। আমাদের এখানে দিয়ে দিলেও ভালো হতো, অসুবিধা ছিল না কিছু। আমরা এখানে একটু ছোট করে লিখে দিই, হ্যাঁ, এটাকে 7 লিখে দিই, এখানে 6 দিয়ে দিই। সম্বন্ধ অপাদান, তারপরে যে সম্বন্ধে ষষ্ঠী, সম্বন্ধে যেহেতু এটা পদ সেই জন্য কারকের মধ্যে রাখিনি, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ষষ্ঠী, ওটা আমরা যখন আলোচনা করব তখন বলে দেবো। তো দেখো এটাকে আমরা একটু জানবো, কি জানবো এখান থেকে, যে কোন কারকে কোন বিভক্তি হচ্ছে এবং কি করে আমরা বুঝবো যে কোন কোন কারক হচ্ছে এখানে, কি করে বুঝবো, সেই সিম্বলিক গুলো বা সেই সংকেত গুলো এখানে দেওয়া আছে। দেখো আমি প্রথম থেকে বলি, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। এবার এই যে প্রথমা বিভক্তি হয়েছে বা কর্তৃকারক হয়েছে আমরা কি করে বুঝবো? দেখো বাক্যে যে প্রধান, একটা সেন্টেন্স যখন হচ্ছে সেই সেন্টেন্সে প্রধান হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করে দেখব যে বাক্যটার মধ্যে কে প্রধান। ধরো আমি বললাম যে রাম ভাত খায়, তাহলে এখানে খাচ্ছে, খাওয়াটা প্রধান। এবার এই খাওয়া কাজটাকে কে করছে বা কার সম্পর্কে বলা হয়েছে? দেখো খাওয়া কাজটা কে করছে? রাম করছে।
বা বাক্যের মধ্যে কে প্রধান, রাম প্রধান। তো এইরকম কি বলা হয়েছে যে কর্তৃকারকের প্রথমা বিভক্তি বাক্যে যে প্রধান মানে রাম প্রধান, অথবা যে কাজ করে, খাওয়া কাজটা কে সম্পন্ন করছে, রাম করছে অবভিয়াসলি। কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই, কাকে না ক্রিয়াকে, ক্রিয়াকে প্রশ্ন করব। তো যেমন ধরো খাচ্ছে, কে খাচ্ছে, রাম খাচ্ছে। বাক্যে কে প্রধান, রাম প্রধান। কে কাজ করছে, রাম কাজ করছে। তার মানে আমি এখানে যে কটা আছে সব কটা দিয়ে প্রশ্ন করলে উত্তর একজনই আসবে, সেটা হচ্ছে রাম। তার মানে কে দিয়ে প্রশ্ন করলে বা বাক্যে যে প্রধান সে হচ্ছে কর্তা হয়, বা যে কাজ করে, তাই না, সে হচ্ছে কর্তা হয়। যেমন ধরো আমরা বাড়িতে একজন কর্তা থাকেন, হয়তো আমাদের একান্নবর্তী পরিবার, তো দাদু কর্তা ছিলেন, এখন বাবা কর্তা, কিন্তু দাদু জীবিত থাকা অবস্থাতেও বাবা কর্তা হতেই পারেন। হয়তো দাদুর রিটায়ার্ড লাইফ, হয়তো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু দাদু হয়তো কাজকর্ম কিছু করতে পারেন না, দায়িত্ব নিয়ে কিছু করতে পারছেন না এখন, সেক্ষেত্রে বাবা কিন্তু কর্তা। তার মানে যে বাড়ির কাজ করে, সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করে যে প্রধান, সে হচ্ছে কর্তা হলো। নেক্সট কর্মকারক। কর্মকারকে আমরা জানি দ্বিতীয় বিভক্তি হচ্ছে। কি বলছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কি না কর্ম। তাহলে এটাও সেই ক্রিয়াকেই কিন্তু আমরা প্রশ্ন করব, ক্রিয়াপদকে আমাদের প্রশ্ন করতে হবে। আচ্ছা দেখো, তাহলে ক্রিয়াকে, ওই যে রাম ভাত খায়, খায় কে খায়, রাম খায়, তাহলে রাম হচ্ছে কর্তা। কি খায়, ভাত খায়, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে। আবার আমি তোমাকে বললাম, কাকে বললাম, তোমাকে বললাম, কাকে, তোমাকে, তাহলে এটা কর্ম। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি, বোঝা গেল। করণকারক তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক বোঝালে এবং সহ এবং হেতু বোঝালে। দেখো দ্বারা দিয়া কর্তৃক এক জিনিস, সহ এবং হেতুটা আর এক জিনিস। দ্বারা দিয়া কর্তৃক মানে আমি মাছ দিয়ে ভাত খাই, আমি হাত দিয়ে ভাত খাই, তাহলে এই যে যার মাধ্যমে আমি কাজ সম্পন্ন করছি, ভাত খাচ্ছি কার দ্বারা, মাছ দিয়ে, বা আমি হাত দিয়ে ভাত খাচ্ছি, তো এই যে হাতটা যার মাধ্যমে আমি কোনো কাজ সম্পন্ন করছি সেটা হচ্ছে করণকারক এবং তৃতীয় বিভক্তি হয়। ঠিক আছে, সেটাই বলেছে দ্বারা, হাতের দ্বারা, হাত দিয়া, হাত কর্তৃক ভাত খাচ্ছে। ওকে, তাহলে এই দ্বারা দিয়া কর্তৃক বোঝালে কি কারক হয়, করণকারক হয় এবং তৃতীয় বিভক্তি হয়। দেখো সহ এবং হেতু, সহ যেমন আমি মায়ের সাথে বিদ্যালয়ে যাই, আমি যাই, যাই কে যায়, আমি যাই, তাহলে আমি কর্তা। কার সাথে, মায়ের সাথে, তাহলে মা কিন্তু এখানে করণ, যার সাথে বোঝাবে সে করণ। এগুলো ভালো করে বুঝতে হবে, এই চারটা যদি তোমরা বুঝতে পারো এখন, তাহলে কারক বিভক্তির 40% এখানেই তোমরা সলভ করতে পারবে। ওকে, তারপরে তো আলাদা করে আমরা করাবোই পরে। তাহলে বোঝা গেল সহ থাকলে আমরা কি হবে, করণ এবং তৃতীয় বিভক্তি হবে। নেক্সট হচ্ছে হেতু। হেতু মানে হচ্ছে কারণ, হেতু মানে কারণ, দেখো কারণ। আচ্ছা, বালিকাটি দুঃখে কাঁদছে, আমরা বলতেই পারি যে বালিকাটি দুঃখে কাঁদছে। তো আমরা তার কাছে গিয়ে কি বলবো, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে তোর, তাই না, কারণ জিজ্ঞেস করবো, কেন কাঁদছিস তুই। তার মানে ক্রিয়ার যে কারণটা সেটাই হচ্ছে তৃতীয় বিভক্তি, বোঝা গেছে। তাহলে কারণ বা হেতু বোঝালেও কিন্তু তৃতীয় বিভক্তি হয়। তাহলে আমরা কি কি দেখলাম, দ্বারা দিয়া কর্তৃক বোঝালে, সহ এবং হেতু বোঝালেও আমরা কি করব, তৃতীয় বিভক্তি করব। নেক্সট আসছি সম্প্রদান নিমিত্ত। খুব ভালো করে খেয়াল করো, সম্প্রদান আর নিমিত্তের মাঝে একটা স্ল্যাশ আছে, আমি বড় করে দিয়ে দিই, স্ল্যাশ আছে। আচ্ছা এখানেও একটা স্ল্যাশ আছে, দেখো বড় করে দিলাম, স্ল্যাশ আছে। তো এখানে কি হচ্ছে, সম্প্রদান মানে হচ্ছে প্রথম পার্টটা, সম্প্রদান প্রথমে আছে, তো প্রথম পার্টটাই হবে সম্প্রদান। দেখো কি হলো, আমি একটু অন্য কালি দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো সম্প্রদান হচ্ছে এই অংশটা, ঠিক আছে। তো কি বলছে যে সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয় কাউকে একেবারে কিছু দান করা বোঝালে। যখন আমি কাউকে একেবারে কোনো সবকিছু দান করে দিচ্ছি সত্য ত্যাগ করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি ভিক্ষুককে বস্ত্র দিলাম, আমি ভিক্ষুককে বস্ত্র দিয়ে নিশ্চয়ই বলি না এই এটা পরে আমাকে 7 দিন পর ফেরত দেবে, নিশ্চয়ই বলি না। তার মানে আমার মালিকানা চলে গিয়ে তার মালিকানা তৈরি হচ্ছে। ওকে, তাহলে যখন কাউকে একেবারে কোনো কিছু দান করা হবে তখন সেটাকে বলা হয় সম্প্রদান। কিন্তু আমি যদি ধোপার কাছে যাই, গিয়ে আমি বস্ত্র দিয়ে বলি যে এটা একবারে তুমি নিয়ে নাও, নিশ্চয়ই না, আমি ফেরত দিই, অর্থের মাধ্যমে আমি তার কাছ থেকে সেটা পরিষ্কার করিয়ে নিই। তার মানে সেটা একেবারে দান বোঝাচ্ছে না। তাহলে একেবারে দান বোঝালে সম্প্রদান, আর যদি একেবারে দান না বোঝায় তাহলে সম্প্রদান হবে না। দেখো এখানে কাকে দিলাম, ভিক্ষুকে দিলাম, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আগে বলেছি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা কর্মকারক হয় বা দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু
তা সত্ত্বেও কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হওয়া সত্ত্বেও যদি তাকে একেবারে দান করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্ম না হয় সম্প্রদান হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কনফিউশন আসতে পারে যে কাকে ভিক্ষুককে দান করছি, সেটা কাকে দিয়ে হচ্ছে, কর্মকারক না, হবে না। যদি আমি বললাম আমি ভিক্ষুকে দেখলাম, ভিক্ষুকে বললাম, তাহলে হতো কর্ম। কিন্তু যখন দান করার ক্ষেত্র আসবে, একেবারে দান করা বোঝালে অবশ্যই সেখানে সম্প্রদান হবে, কর্ম হবে না। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে কাউকে একেবারে দান করা বোঝালে সেটা সম্প্রদান হয়। চলে আসছে নিমিত্ত। নিমিত্ত কথার অর্থ হচ্ছে জন্য। তাহলে জন্য কি হচ্ছে, কারোর জন্য, আমি তোমাদের জন্য আজকে এখানে এসেছি বা এসেছি, তো এই যে জন্য যদি বোঝায় তাহলে সেটা হয় চতুর্থী বিভক্তি। তাহলে জন্য বোঝালে, জন্য বা এ বোঝালে হবে চতুর্থী বিভক্তি। ওকে, নেক্সট অপাদান কারক। চলে আসি আমরা অপাদান কারক। অপাদানে পঞ্চমী বিভক্তি। হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, বিচ্যুতি। বিচ্যুতি কথার অর্থ হচ্ছে বিচ্ছেদ। তাহলে হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা থেকে বিচ্যুতি বোঝালে কি হয় না, আমাদের অপাদান কারক হয়। দেখো আমি একটা জিনিস বলি যে হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা কি কি আছে, একটা উদাহরণ দিয়ে বলি। যেমন হইতে, বৃক্ষ হইতে বা থেকে, বৃক্ষ থেকে ফলটি পড়ে গেল, তাহলে গাছ থেকে ফলটি পড়ে গেল। এখানে একটা ধ্রুব কথার ব্যাপার আছে। ধ্রুব কথার অর্থ হচ্ছে স্থির। দেখবে ধ্রুব তারা, স্থির তারা। তাহলে ধ্রুব কথার অর্থ হচ্ছে স্থির। এইখানে যেখান থেকে কোনো কিছুর বিচ্যুতি হচ্ছে তার মধ্যে ধ্রুবটা হচ্ছে অপাদান, মানে যে স্থির সে অপাদান হবে। তাহলে বৃক্ষ থেকে আম পড়ে গেল, তাহলে এখানে স্থিরকে, বৃক্ষটা স্থির, যেহেতু বৃক্ষটা স্থির রয়েছে সেজন্য বৃক্ষ থেকে আম পড়ে গেল, মানে বৃক্ষটা এখানে অপাদান কারক হবে। যে স্থির সেটা অপাদান হবে। এবার আমি একটা উদাহরণ দিতে পারি তোমাদের, যে চলন্ত ঘোড়া থেকে বালকটি পড়ে গেল। তাহলে এখানে তুমি বলতে পারো যে এখানে কি করে অপাদান হচ্ছে, ঘোড়াটা তো ছুটছে, স্থির তো নয়। তবে এখানেও স্থির একটা ব্যাপার আছে। কিরকম, যে ঘোড়াটির পিঠে ছেলেটি বসে রয়েছে, এটা একটা স্থির বস্তু। স্থির বস্তু মানে একটা অ্যাটাচমেন্ট। তো যখন এই অ্যাটাচমেন্টটা বিচ্যুত হয়ে গেল, ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল, আলাদা হয়ে গেল, তাহলে স্থির ছিল কোন বস্তুটা, ঘোড়ার ওপরে যে ছেলেটা বসে রয়েছে, তো এটা একটা অ্যাটাচমেন্ট রয়েছে, মানে একটা কি বলবো, যে দুজন একসাথে রয়েছে, মানে একটা জিনিস, দুজন মিলে একটা জিনিস, যে অশ্বারোহী। কিন্তু যখনই বিচ্ছেদ হলো তখন ঘোড়া থেকে ছিটকে গেল, তার মানে ঘোড়া থেকে যে ছিটকে গেল, ঘোড়াটাতে পড়ে যায়নি, ঘোড়া থেকে বালকটি পড়ে গেল। তাহলে সেখানে কিন্তু বালকটি, ঘোড়াটি এখানে অপাদান হবে, যেহেতু বালকটি ঘোড়া থেকে বিচ্ছেদ হলো। বোঝা গেছে? তাহলে হইতে থেকে এটা বোঝা গেল, চেয়েও বোঝা গেল। এবার অপেক্ষা। আমি বললাম যে রামের চেয়ে শ্যাম ভালো, রাম অপেক্ষা শ্যাম ভালো। তাহলে যার অপেক্ষা যে ভালো, যার সাথে অপেক্ষা থাকবে সে অপাদান হবে। তাহলে রাম এখানে অপেক্ষা, ঠিক আছে, রাম এখানে অপাদান। নেক্সট হচ্ছে বিচ্ছেদ, তো বললামই যেটা বিচ্ছেদ হবে। এবার হচ্ছে হেতু বোঝালে। দেখো হেতু কিন্তু আমরা করণীয় বলেছিলাম, আবার হেতু আমরা পঞ্চমীতেও বললাম। তাহলে হেতু অর্থে দুটোই হয়, পঞ্চমী বিভক্তিও হয়, আবার তৃতীয় বিভক্তিও হয়। তাহলে আমরা যেমন যদি বলি যে দুঃখেন রোদিতি বালা, মানে দুঃখে বালকটি কাঁদছে, বালিকাটি কাঁদছে, একই রকম কিন্তু আমরা দুঃখের সাথে দুঃখাতটাও বলতে পারি। দুঃখাত রোদিতি বালা, সেম, তার মানে একই, মানে যেমন পরীক্ষায় আসবে তেমন তোমাদেরকে উত্তর করতে হবে। যদি দুঃখেন রোদিতি মাতা হয় তাহলে দুঃখেন, তাহলে তৃতীয়া, আর দুঃখাত যদি হয় তাহলে অপাদানে পঞ্চমী। বোঝা গেছে? তাহলে কি হলো, যে হেতু থাকলে পঞ্চমীও হয়, আবার তৃতীয় বিভক্তিও হয়, সেই জন্য দুটোই লেখা রয়েছে। এবারে আসছে আমরা সম্বন্ধ পদ, যেটা তোমাদেরকে এখানে দেওয়া নেই যেহেতু কারকের বাইরে, তা আমি একটু লিখে দিই, একবারে হয়ে যাবে। তাহলে সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সেটা কি হয়, সম্পর্ক বোঝালে, যদি কারোর সাথে সম্পর্ক বোঝায় তাহলে হয়, আর হচ্ছে র বা এর থাকলে, ঠিক আছে। তাহলে কি হলো, র বা এর থাকলেও আমাদের সম্বন্ধ পদ হয়। দেখো সম্পর্ক কি জিনিস, কারোর সাথে কারো রিলেশন। যদি কারোর বিয়ে ঠিক হয়, দুটো পরিবারের মধ্যে কোনো রকম সম্পর্ক ছিল না, কেউ কাউকে চেনে না, যখনই একটা সেটেলমেন্ট হলো, এসে ইন্টারভিউ নেওয়া হলো, তারপরে যখন সবকিছু রাজি হলো, তখন কিন্তু দুই বাড়ির সাথে রিলেশন তৈরি হলো। হ্যাঁ কেমন আছেন, বিয়ে অমুক ডেট, বাজার টাজার হয়েছে নাকি, তারপরে আত্মীয়তা তৈরি হলো। তাহলে যে সম্পর্ক তৈরি হচ্ছে, দুজনের মধ্যে রিলেশন হচ্ছে, এটাকে বলা হয় সম্বন্ধ পদ। তো আমরা কি করে বুঝবো, ওয়ার্ডের সাথে র বা এর থাকবে। যেমন ধরো বনের বাঘ খুব হিংস্র, তাহলে বনের বাঘ, বাঘটা কোথাকার, বনের, তাহলে বনের সাথে এর কথাটা রয়েছে, এই এর দেখে আমরা বুঝতে পারি যে এটা সম্বন্ধ পদ হতে পারে। আমার মা, আমার বাড়ি, আমার পেন, তো আমার ঘর, দেখো সবকিছুর সাথে র রয়েছে, তার মানে ঘরের সাথে, আমার সাথে মায়ের সম্পর্ক রয়েছে, আমার সাথে ঘরের সম্পর্ক রয়েছে, তার মানে এই যে যার সাথে যার সম্পর্ক, যার সাথে সম্পর্ক রয়েছে সে এখানে সম্বন্ধ পদ হবে। হ্যাঁ, এটা কিন্তু কারক নয়, বারবার বলছি এটা পদ।
তাহলে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। চলে আসি আমরা অধিকরণ কারক। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারক কাকে বলে? অধিকরণ হচ্ছে, দেখো এখানে লেখা আছে ক্রিয়ার আধার। ক্রিয়ার আধার মানে কর্তা যে স্থানে তার কাজটি সম্পন্ন করছে সেটাকে বলা হয় ক্রিয়ার আধার। তাহলে কি হচ্ছে, ধরো বাঘ বনে থাকে, তাহলে বাঘ থাকা কাজটা কোথায় করছে? বন জুড়ে করছে, বনের মধ্যে। আমি বিদ্যালয়ে পড়াশোনা করি, তাহলে আমি যখন পড়াশোনা করি তখন কোথায় থাকি? বিদ্যালয়ে থাকি। তার মানে যেখানে কর্তা তার কাজটা সম্পন্ন করবে সেটাকে বলা হয় ক্রিয়ার আধার, বা সেটাই হচ্ছে অধিকরণ কারক। তাহলে ক্রিয়ার আধার হলো অধিকরণ। নেক্সট, স্থান, কাল, সময়। আমি বিদ্যালয়ে পড়াশোনা করি, আমি বাড়িতে পড়াশোনা করছি, স্থান বোঝাচ্ছে। কাল, শীতকালে আমি ঘুরতে যাই, বর্ষাকালে খুব বৃষ্টি হয়, দেখো এটা কাল, সময় বোঝাচ্ছে। আমি সন্ধ্যাবেলায়, যে সময়, সন্ধ্যাবেলা আমি পড়তে বসি, সময় বোঝাচ্ছে। আর শরীরের অঙ্গ বোঝাচ্ছে, মানে হাতে হাত রেখে কাজ করো, চুল ধরে টেনো না, এরকম শরীরের অঙ্গ বোঝালেও সেটা কিন্তু সপ্তমী বিভক্তি হয়ে থাকে। ওকে, চলো নেক্সট আর একটাও রয়েছে, আমি যখন পদ বলে দিয়েছি এটাও বলে দিই, সেটা হচ্ছে তোমরা সবাই জানো সম্বোধন বলে একটা জিনিস আছে। সম্বোধন, সম্বোধন মানে কি? কাউকে ডাকা, কাউকে ডাকা, ডাকা বা আহ্বান করা, তো এটা হচ্ছে সম্বোধন পদ। ঠিক আছে, কাউকে ডাকা বা আহ্বান করা হচ্ছে সম্বোধন পদ। তাহলে কি হচ্ছে, আমি বললাম যে রাম এদিকে এসো, ওহে রাম তুমি এদিকে এসো, এই যে ডাকছি ওহে রাম, ওহে রাম, তো এখানে রামটা হচ্ছে সম্বোধন। আমি যদি বলি যে রাম, আমি একটু দুটো উদাহরণ দিয়ে দেখাতে চাই। যেমন ধরো আমি এখানে বলছি রাম, জাস্ট আমি বাংলাতেই বোঝাচ্ছি তোমাদের জন্য, অযোধ্যার রাজা। তাহলে দেখো রাম অযোধ্যার রাজা, তাহলে এখানে রাম কিন্তু কর্তা, রাজাটা কে? অযোধ্যার রাজা রাম। কিন্তু যখন আমি ডাকবো মানে কর্তা প্রথমা হলো কর্তৃকারক, কিন্তু বললাম ওহে রাম, এদিকে এসো, তখন কিন্তু এই যে রামটা কিন্তু কি হচ্ছে, যে ওহে রাম, এটা এখানে হবে না, ওহে রাম এদিকে এসো, তখন কিন্তু রামটা সম্বোধন হয়ে যাবে, কর্তৃ হবে না, কিন্তু বিভক্তি প্রথমেই হবে। ওকে, তো এই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। এই যে কারক বিভক্তি চার্টটা তোমরা এমন জায়গায় রাখবে যেটা সবসময় তোমাদের কাজে লাগবে। কি কি কাজে লাগবে? এটা অনুবাদ ক্ষেত্রে কাজে লাগবে, এটা শব্দরূপ ধাতুরূপ বুঝতে কাজে লাগবে। তাই এটা এমন জায়গায় রাখতে হবে যেটা সবসময় আমি খুঁজে পাই, খুব সহজে পাতা উল্টেই আমি এটা দেখতে পারি। কারণ যতদিন তোমার তুমি ট্রান্সলেশন করবে না, ততদিন কিন্তু এটা সম্পূর্ণটা তোমাদের কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটুকু যদি বুঝতে পারো তাহলে কারক বিভক্তি কিন্তু তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। কারক এবং বিভক্তি যেটা আমরা এতদিন হয়তো মুখস্থ করতাম, মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা এটা থেকেই কিন্তু বুঝতে পারবো যে কোথায় কি হতে পারে। চলো এবার আমরা নেক্সট যেটা দরকার সেটাতে যাই, শব্দরূপ। ঠিক আছে, শব্দরূপের ব্যবহার দেখো এখানে লেখা আছে ছোট করে, আমি এখানে লিখে দিচ্ছি একটু। শব্দরূপ, আমরা ছোটবেলায় শব্দরূপ কিন্তু মুখস্থ করেছি সবাই, তাই না? আর শব্দরূপ হচ্ছে যে কোনো ব্যাকরণ শেখার প্রথম ধাপই হচ্ছে শব্দরূপ। তোমাদের মনে হতে পারে বা তোমরা মনে হয়তো করনি যে কেন আমরা শব্দরূপ পড়ি, কি দরকার, কি কারণ, কেন পড়ি, কি দরকার? তো সিঁড়ি দিয়ে ওপরে ওঠার যে একটা প্ল্যাটফর্ম হয় না সিঁড়ির আগে, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে, ব্যাকরণ শেখার প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের শব্দরূপ বা ধাতুরূপ, শব্দরূপ এবং ধাতুরূপ। এবার বলি যে শব্দরূপ কেন আমরা পড়বো, কি কারণ? তোমরা কি জানো যে আমরা নর নরৌ নরা, নরম নরৌ নরা, নরেন নরভ্যাম নরই, নরায় নরভ্যাম নরেভ্য, নরাত নরভ্যাম নরেভ্য, নরস্য নর নরানাম, নরে নরে নরেষু, এই যে আমরা 21টা শব্দরূপ, এক একটা শব্দরূপে 21টা থাকে, তো এগুলো আমরা মুখস্থ করি, কেন করি এবং কি কাজে লাগবে? তোমরা কি জানো এই প্রত্যেকটা ওয়ার্ড, নর, নর, নরা, এর মধ্যে প্রতিটা ওয়ার্ড কিন্তু এক একটা ট্রান্সলেশন, এক একটা সম্পূর্ণ বাক্য। সেইটাই তোমাদেরকে আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, যাতে তোমাদের ইন্টারেস্ট বাড়ে শব্দরূপ মুখস্থ করার ক্ষেত্রে, এবং তোমাদের পরবর্তীকালে তোমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারো বা ট্রান্সলেশন করতে পারো। ফার্স্ট হচ্ছে যেটা রয়েছে আমাদের নর শব্দ। দেখো এই যে নর শব্দ,
যখন লেখা থাকে বইতে তখন লেখা থাকে এইভাবে, জাস্ট নর, 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 কোনো বিসর্গ টিসর্গ কিচ্ছু থাকে না, বিভক্তি থাকে না। তো এর পাশে লেখা থাকে অকারান্ত পুংলিঙ্গ, লেখা থাকে কথাটা অকারান্ত। এই যে অকারান্ত, আকারান্ত, ইকারান্ত, এই বিষয়গুলো কি? অকারান্ত, আকারান্ত, ইকারান্ত বিষয়গুলো হচ্ছে, দেখো নর, এটাকে যদি আমি ভাঙি তাহলে ন, রয় হসন প্লাস অ থাকে, দেখো লাস্টে এই যে এখানে অ আছে। আচ্ছা, অন্ত মানে শেষ, তাহলে অন্তে অ আছে, তাই অকার অন্তে যার অকারান্ত। যদি আকারান্ত, ধরো লতা, আ আকারান্ত, নদী, দীর্ঘি, দীর্ঘিকারান্ত, মুনি, হস্যি, হস্যিকারান্ত, ইকারান্ত। তো এই হচ্ছে অকারান্ত আকারান্তের ব্যাপার। আর নর আমরা প্রত্যেকেই জানি যে এটা পুংলিঙ্গ শব্দ, তাই না? তাহলে নর পুংলিঙ্গ শব্দ, তাহলে নর শব্দ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এইরকম পৃথিবীতে যত শব্দ আছে সব হচ্ছে নর শব্দের মতো হবে। তার মানে নর শব্দটা মুখস্থ করলে আমরা অকারান্ত পুংলিঙ্গ সব শব্দ জেনে গেলাম। যেমন কৃষ্ণ, নর নর নরা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা, রাম রাম রামা, এইরকম আসবে। বালক বালক বালকা, যত যাবতীয় অকারান্ত পুংলিঙ্গ শব্দ সব কিন্তু নর শব্দের মতো হবে। সেজন্য নর হচ্ছে একটা প্রকৃতি বা সংকেত বলা যেতে পারে, যে অকারান্ত পুংলিঙ্গ শব্দের সংকেত। এবার আমি আসি যে যেটা আমরা আগের পাঠে করালাম কারক বিভক্তির চার্ট, সেটা কেন করালাম বা এখান থেকে কি কাজে আমাদের লাগবে, দেখে নাও কি কাজে লাগবে। এই যে নর নর নরা, আমরা সবাই জানি যে বিভক্তি কোথায় থাকে। দেখো এরকম ভাবে থাকে, এখানে প্রথমা বিভক্তি, এখানে দ্বিতীয়া, এখানে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এটা হচ্ছে বিভক্তি। আর এখানে হচ্ছে এক বচন, দ্বিবচন আর বহু বচন থাকে, তাই না? এটা বইতে আছে, আমি সেজন্য লিখিনি। তো এক বচন মানে হচ্ছে একজন, দ্বিবচন মানে হচ্ছে দুজন, বহু বচন মানে 3 থেকে শুরু করে 3 কোটি, ঠিক আছে? আর এখানে প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী আমরা তো একটু আগে বলেই দিয়েছি তোমাদের বিভক্তির ক্ষেত্রে কথাটা। তাহলে এবার এখান থেকে আমরা আসবো যে কিভাবে এক একটা শব্দরূপ এক একটা অর্থ প্রকাশ করতে পারে, দেখে নাও। দেখো আমরা কি করব, এই যে নর, নর হচ্ছে প্রথমার এক বচন, প্রথমার এক বচন। এই যে প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তিটা কোন কারকে আসে আমরা জানি, আমরা জানি কর্তৃকারকে আসে, প্রথম বিভক্তিটা কর্তৃকারকে আসে। এবার চলে যাও কর্তৃকারক, সেই চার্ট অনুযায়ী চলে যাবো আমরা কর্তৃকারক। দেখো কর্তৃকারক কি করে, বাক্যের যে প্রধান বা যে কাজ করে বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্তৃকারক। দেখো আমরা কি করব, যে নর মানে বাক্যে যে প্রধান বা নাম বোঝাবে যে কাজ করে। আচ্ছা কে কাজ করে না, নর কাজ করে। তাহলে নরর মানে কি, আমি যদি জিজ্ঞেস করি যে নরর মানে কি, তোমরা উত্তর দেবে বা তোমরা জানো যে নর কথার অর্থ হচ্ছে একজন মানুষ, কিন্তু আমি বলবো না, পারফেক্ট হলো না। নর যখনই বিসর্গ পড়ে গেছে তখন এর মানে হচ্ছে একজন পুরুষ মানুষ, কারণ এটা পুংলিঙ্গ শব্দ। নর থেকে তো নারী হচ্ছে নিপ প্রত্যয় করে, তাই না? তাহলে নর কথার অর্থ হচ্ছে একজন পুরুষ মানুষ। তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারি যে একজন পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ, ঠিক আছে? একজন পুরুষ মানুষ, ঠিক আছে? তাহলে এই নর কথার অর্থ কিন্তু আমরা একটা সেন্টেন্স পেলাম যে একজন পুরুষ মানুষ। নর মানে হচ্ছে দুজন, একই রকম ভাবে দুজন পুরুষ মানুষ, দুজন পুরুষ মানুষ। আর বহু, নরা মানে হচ্ছে বহু, বহু পুরুষ মানুষ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে নর নর নরার অর্থ, আমরা একটা সেন্টেন্স পেলাম, একজন পুরুষ মানুষ, দুজন পুরুষ মানুষ, বহু পুরুষ মানুষ। চলে আসবে নরম, এটা হচ্ছে প্রথমার দ্বিবচন, তাই তো? সরি, এটা হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয় বিভক্তি। ওকে, এই যে দ্বিতীয় বিভক্তির মানে 2 এর 1, আমরা এটাকে বলতে পারি 2 এর 1 মানে হচ্ছে দ্বিতীয়ার এক বচন, ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় বিভক্তি কোথায় হয়, আমরা দেখে নিই দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কোথায়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। কর্মকারক কখন হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক হয়। চলে আসি এদিকে, দেখি কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হচ্ছে। তাহলে কাকে না, একজন পুরুষ মানুষকে, দ্বিতীয় বিভক্তি কর্মকারক। তাহলে কাকে, নরম কথার অর্থ হচ্ছে একজন পুরুষ মানুষকে, একজন পুরুষ মানুষকে, এর মানে হলো। তাহলে একজন পুরুষ মানুষকে দেখলাম, তাহলে নরম পশ্চামী হয়ে গেল।
তার মানে কি হচ্ছে, জাস্ট নরম দিয়ে আমরা এত বড় একটা কথা বলতে পারি, একজন পুরুষ মানুষকে। নর দুজন পুরুষ মানুষকে, ঠিক আছে, পুরুষকে। আর নরান মানে হচ্ছে বহু, একই রকম ভাবে জাস্ট বহু পুরুষ মানুষকে। চলে আসি আমরা তৃতীয়া বিভক্তি, মানে হচ্ছে করণ কারক তৃতীয়া। তাহলে 3-এর 1 মানে হচ্ছে তৃতীয়ার 1 বচন। তাহলে নরেনও দেখে নিই আমরা করণ কারক। চলে আসবো করণ কারক কি হচ্ছে, করণ কারক তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বোঝালে এবং সহ বোঝালে। তাহলে দ্বারা দিয়া কর্তৃক, তাহলে নরেন্দ্র কথা অর্থ কি, একজন পুরুষ মানুষের দ্বারা। তাহলে আমি বলতে পারি যে একজন পুরুষের দ্বারা, একজন পুরুষের দ্বারা। এখানে দুজনের দ্বারা, এখানে বহু, ঠিক আছে। দ্বারাগুলো কিন্তু বসাতে হবে, একজন পুরুষের দ্বারা, দুজন পুরুষের দ্বারা, বহু পুরুষের দ্বারা। চতুর্থী বিভক্তি আমরা জানি সম্প্রদান বা জন্য বোঝালে। তাহলে নরার কথার অর্থ কি, একজন পুরুষের জন্য, এটা নরাভ্যাম, দুজন, এটা বহু পুরুষের জন্য, বোঝা গেল। নেক্সট হচ্ছে পঞ্চমী। পঞ্চমী কোথায় হয়, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। অপাদান জানি আমরা কি দেখেছি, অপাদান হচ্ছে পঞ্চমী বিভক্তি হইতে থেকে চেয়ে অপেক্ষা বিচ্যুতি বোঝালে বা হেতু বোঝালে। তাহলে দেখো হইতে থেকে, তাহলে কি হইতে, একজন পুরুষ মানুষ হইতে লিখতে পারি আমরা, একজন পুরুষ হইতে, একজন পুরুষ হইতে। নরাভ্যাম, দুজন পুরুষ হইতে আর বহু পুরুষ হইতে। নেক্সট নরস্য, আমরা দেখেছি যে সম্বন্ধ পদ মানে র বা এর বোঝাবে। তাহলে একজন পুরুষের, দুজন পুরুষের আর বহু পুরুষের, ঠিক আছে। নেক্সট হচ্ছে সপ্তমী নরে। দেখো নর দিয়ে তো আর স্থান বোঝানো যায় না, তা আমরা যেহেতু বলেছিলাম নর কথার অর্থ হচ্ছে সমস্ত অকারান্ত পুংলিঙ্গের শব্দ, তাহলে আমি নরটাকে বন যদি ভেবে নিই, বন, বন, নর একই রকম। তাহলে সপ্তমী বিভক্তি কোথায় হচ্ছে, স্থান বোঝাচ্ছে। তাহলে বলছে যে ক্রিয়ার আধার, স্থান, কাল, সময় বা শরীরের অঙ্গ। তাহলে আমরা যদি স্থান বুঝে করি, তার মানে কি হচ্ছে, নরে কথার অর্থ হচ্ছে একটি বনে, আমরা লিখতে পারি একটি বনে, এটা হচ্ছে দুটি বনে, এটা হচ্ছে বহু বা অনেক বনে, বোঝা গেল। তাহলে প্রতিটা শব্দরূপ কিন্তু এক একটা সেন্টেন্স হয়ে গেল। নর যেহেতু কর্তা, সেজন্য আমরা বলতে পারি একজন পুরুষ, দুজন পুরুষ, বহু পুরুষ। নরম, একজন পুরুষ মানুষকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, দুজন পুরুষ মানুষকে, বহু পুরুষ মানুষকে। নরেন একজন পুরুষের দ্বারা, দুজন পুরুষের দ্বারা, বহু পুরুষের দ্বারা। নরায় একজন পুরুষের, দুজন পুরুষের, জন্য, এটা হচ্ছে জন্য বোঝাবে। তাহলে কি হলো, একজন পুরুষের জন্য, দুজন পুরুষের জন্য এবং বহু পুরুষের জন্য। একজন পুরুষ হইতে অপাদানে, দুজন পুরুষ হইতে এবং অনেকজন পুরুষ হইতে। নরস্য, একজন পুরুষে, দুজন পুরুষের, বহু পুরুষের। আর এটা হচ্ছে অধিকরণ, স্থান বোঝাচ্ছে একটি বনে, দুটি বনে, বহু বনে। তাহলে বোঝা গেল। এইগুলো যদি আমরা বলতে পারি বা করতে পারি বা বুঝতে পারি, তাহলে দেখো এর পরবর্তীকালে আমরা কত সুন্দরভাবে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারবো নিজে নিজে, বা ট্রান্সলেট করতে পারবো। তোমরা এখনই শিখে যাবে এখান থেকে ট্রান্সলেট। কি কি দেখলাম আমরা দেখলাম ফার্স্ট হচ্ছে এইটা, এটা খুবই দরকার, এবং তারপরে হচ্ছে শব্দরূপগুলো দেখা। এবং একটা কথা বলে রাখি যে ট্রান্সলেশনের জন্য আমাদের বিভিন্ন শব্দরূপ ধাতুরূপ জানতে হবে, কিন্তু এই মুখস্থ যেহেতু আমাদের এই মুহূর্তে নেই, তো আমরা কি করব, একটু ফর্মুলা ফেলে আমরা জাস্ট ফর্মাটা যদি তৈরি করে নিতে পারি, তারপর আবার বই দেখে সেই আনসার গুলো কি হবে সেগুলো কিন্তু আমরা শিখতে পারবো। আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি কিভাবে একটা ট্রান্সলেশন করতে পারি আমরা সেই শব্দরূপ ধাতুরূপ এবং কি দিয়ে না, কারক বিভক্তি চার্টটা দিয়ে। আমি তার আগে বলে দিই যে 5 এক বচন, দ্বিবচন, বহু বচন। 5-এর 1 আশা করি তোমরা বুঝতে পেরেছো নাম্বারিং গুলো। 5-এর 1 মানে হচ্ছে পঞ্চমীর এক বচন, 7-এর 2 মানে হচ্ছে সপ্তমীর দ্বিবচন, 3-এর 3 মানে হচ্ছে তৃতীয়ার বহু বচন। এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ আমি যখন ট্রান্সলেট করাবো এরকম নাম্বারিং করে কিন্তু ট্রান্সলেটটা করাবো। চলো আমরা এটা যদি আমাদের বোঝা হয়ে থাকে, তাহলে আমরা নেক্সট পেজে যেতে পারি। আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সটার মধ্যে প্রতিটা কারক বর্তমান, বিভক্তি বর্তমান। আমাদেরকে খুঁজতে হবে যে কোন পদে কোন কারক হয়েছে। ওকে,
কোন পদে কোন কারক হয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে। তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে শব্দরূপ ধাতুরূপটা খুবই দরকার এবং কারক বিভক্তিটা দরকার একটা সেন্টেন্স তৈরি করতে গেলে। তাহলে আমরা এই বাংলা থেকে সংস্কৃত তৈরি করব, তার আগে আমরা এই নাম্বারিংটা করে নেব বা ফরম্যাটটা রেডি করে নেব। আচ্ছা, এবার এখানে দরকার যেটা শব্দরূপের সাথে ধাতুরূপটা জানার। তো দেখো ধাতুরূপ কথার অর্থ হচ্ছে ক্রিয়াপদ, ধাতু কথার অর্থ হচ্ছে ক্রিয়াপদ। দেখো এই পুরোটার মধ্যে রাজপ্রাসাদে রাজা নিজের হাতে কোষাগার থেকে ভিক্ষুককে অর্থ দান করছেন। আমরা সবার আগে কি করব, এই সেন্টেন্সটা থেকে ক্রিয়াপদকে আলাদা করব। ক্রিয়াপদ কোনটা, যেটাকে কাজ করা বোঝায়। তোমরা কিন্তু অনেকে ক্রিয়াপদ আর কর্মের মধ্যে গন্ডগোল করে ফেলো। কর্ম ক্রিয়া নয়, কর্ম হচ্ছে যাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই সেটা কর্ম, আর ক্রিয়াপদ হচ্ছে যেটা কাজ করা বোঝাচ্ছে। দেখো এই পুরো সেন্টেন্সটার মধ্যে রাজপ্রাসাদে রাজা নিজের হাতে কোষাগার থেকে ভিক্ষুককে অর্থ দান করছেন, তাহলে অর্থ দান করছেন এটা আমরা দেখলাম, এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, আমরা লিখে রাখি ক্রিয়াপদ। খুব সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা ক্রিয়াপদ, ক্রিয়া। এইবার আমরা এই যে চার্টটা দেখেছিলাম না, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই, এইটা কিন্তু লাগবে তোমাদের। দেখো কর্তৃকারক প্রথমা, বাক্যে যে প্রধান যে কাজ করে বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্তৃ, কি বা কাকে দিয়ে কর্ম, এইগুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। ক্রিয়াপদকে কিন্তু সমস্ত প্রশ্নগুলো যেগুলো করবো সেগুলো সব ক্রিয়াপদকে করব। তাহলে আমরা কি করব, প্রথমেই পড়ে নিই রাজপ্রাসাদে রাজা নিজের হাতে কোষাগার থেকে ভিক্ষুককে অর্থ দান করছেন। আচ্ছা, প্রথমে হচ্ছে কে দিয়ে প্রশ্ন করব। দান করছেন, কে দান করছেন, কে, উত্তর পাবো আমরা রাজা দান করছেন। এই যে রাজা, রাজা দান করছেন। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়েছি প্রথমেই কর্তৃকারক হয়, কে দিয়ে প্রশ্ন করলে, এবং কর্তৃকারকের প্রথমা বিভক্তি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমা বিভক্তি। এবার রাজা কজন, একজন, তাহলে প্রথমার এক বচন, তার মানে আমরা একের এক নাম্বারিং বসিয়ে দিলাম। চলো এবার কি দান করছেন বা কাকে দান করছেন। কি দান করছেন না অর্থ দান করছেন, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, তাহলে এটা কি হবে, অর্থটা হচ্ছে কর্মকারক। কর্মকারক, কর্মকারকে কি বিভক্তি, আচ্ছা আমরা কারকটাও লিখে রাখি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। অর্থ কোনো কতগুলো বলে দেয়নি, সেই জন্য আমরা বাই ডিফল্ট এক বচন করলাম, মানে দুইয়ের এক। আচ্ছা এখানে হচ্ছে কর্তা, এটাকেও লিখে রাখি, এটা হচ্ছে কর্তা, কর্তা হলো। নেক্সট, আচ্ছা এখানে একটু বলি, আমি আগেও যেটা বলেছিলাম, দেখো কাকে দান করছেন, ভিক্ষুককে আছে, কিন্তু কাকে দিয়েই প্রশ্ন করলেই সবসময় কর্ম হবে তা নয়। বলেছিলাম কাকের সাথে যদি দানার্থক ক্রিয়া থাকে, দান করা বোঝায়, তাহলে সেটা কর্ম না হয়ে গিয়ে কি হবে, বলেছিলাম কর্ম না হয়ে সম্প্রদান হবে। তাহলে ভিক্ষুকটা কিন্তু কর্ম এখানে হচ্ছে না, সম্প্রদান কারক হচ্ছে। আমি পরে আসছি। এবার দ্বারা দিয়া করছি, কিসের দ্বারা দান করছেন, দেখো নিজের হাতে, এই যে হাতে, হাতের দ্বারা দান করছেন, তাই না। তাহলে হাতের দ্বারা, তার মানে এটা হচ্ছে করণ, এটা করণ। আচ্ছা করণে তৃতীয় বিভক্তি, হাত বলে যায়নি, তাহলে একটা হাতেই দান করছে ধরে নি। ঠিক আছে, তাহলে তিনের এক হলো। এবার জন্য বা সম্প্রদান, কাকে দান করছেন, দেখো ভিক্ষুককে দান করছেন, তাহলে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান। আর কি হবে, সম্প্রদানে আমরা জানি চতুর্থী, সম্প্রদানে চতুর্থী, তাহলে ভিক্ষুক একজনই ভিক্ষুক, চতুর্থীর এক বচন, তাহলে চারের এক হলো, নাম্বারিং হয়ে গেল। এবার অপাদান, হইতে থেকে চেয়ে অপেক্ষা, কোথা থেকে দান করছেন, দেখো কোষাগার থেকে, কোথা থেকে না কোষাগার থেকে দান করছেন, তাহলে কোষাগারটা কি হবে, কোষাগারটা হচ্ছে অপাদান হবে, কোষাগার হচ্ছে অপাদান, এবং অপাদানে কি হবে, অপাদানে হয়ে যাবে পঞ্চমী, পঞ্চমী কোষাগার একটাই, তাহলে পাঁচের এক করলাম। এবার সম্বন্ধ পদ, কার, দেখো প্রশ্ন করলে যদি বলি কার হাতে, নিজের হাতে, তাহলে নিজেরটা হচ্ছে সম্বন্ধ পদ, আমরা এখানে লিখতে পারি সম্বন্ধ পদ, সম্বন্ধে ষষ্ঠী এবং এক বচন করলাম, নিজের একজন, সম্বন্ধ পদ। এইবার পুরো ঘটনাটা ঘটাচ্ছে কোথায়, স্থানটা কোথায়, ক্রিয়ার আধার কোনটা, রাজপ্রাসাদ, তাহলে রাজপ্রাসাদ, ক্রিয়ার আধার হচ্ছে অধিকরণ, তাহলে আমরা এখানে লিখতে পারি অধিকরণ, অধিকরণের সপ্তমী, সপ্তমীর এক বচন হয়ে গেল। দেখো সবকটা কারক কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। আমরা জানি কারক, আমরা প্রথম দিন বলেছিলাম মনে হয় যে ক্রিয়ান্বয়ী কারকম, বাক্যে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য মানে পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে ক্রিয়াপদ দান করছেন, তার সাথে অন্যান্য সমস্ত পদের যে সম্পর্ক, দেখো সবার সম্পর্ক আছে। কে দান করছেন, রাজা দান করছেন, কাকে করছেন, ভিক্ষুকে করছেন, কি দান করছেন, অর্থ করছেন, কোথা থেকে, কোষাগার থেকে, কার মাধ্যমে, হাতের মাধ্যমে, কার হাত, নিজের হাত, কোথায় না রাজপ্রাসাদ।
তাহলে সমস্ত পদটা কিন্তু রিলেট করছে কার সাথে? ক্রিয়ার সাথে, সেই জন্য ওগুলো হচ্ছে কারক। এইবার চলে আসবো আমরা ক্রিয়াপদ বা ধাতু রূপে। দেখো ধাতু রূপ বার করতে গেলে 4টে জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে কি ধাতু, দেখলাম আমরা এটা দা ধাতু। নেক্সট কোন কাল, দান করছেন মানে লট, মানে হচ্ছে আমরা জানি বর্তমান কাল, তাহলে সেটা হচ্ছে লট। এবার পুরুষ, কোন পুরুষ, মানে যে দান করছেন তিনি কোন পুরুষ? রাজা, আমরাও নয়, তুমি তোমরাও নয়, তাহলে প্রথম পুরুষ। আর রাজা কজন? 1 বছর। তাহলে এইটা হচ্ছে ধাতুরূপ, বার করতে গেলে এটা ধাতুরূপ। আমাদের কাজ শেষ। ট্রান্সলেশন করতে গেলে আমাদের এইটা করা খুব জরুরি। এটা যদি হয়ে যায়, এবার এগুলো আমরা জাস্ট বই খুলবো, যদি মুখস্থ না থাকে। মুখস্থ থাকলে তো আমরা এখনই করে ফেলতে পারবো, আর যদি মুখস্থ না থাকে তাহলে আমরা বই দেখবো, বই দেখে শব্দরূপ ধাতুরূপগুলো বসিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে শেখা। করতে 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 অটোমেটিক্যালি আমাদের আইসেট হয়ে যাবে এবং আমাদের মুখস্থ হয়ে যাবে, ততদিন আমরা মুখস্থ করে ফেলবো। চলো এবার আমরা সলভ করি। দেখো তো কি হচ্ছে, প্রথম হচ্ছে রাজপ্রাসাদের সাথে রাখ, রাজপ্রাসাদ অকারান্ত, তারপরে নরশব্দ, তার নরশব্দের সাথে রাখা আছে নরে, আমি এটা বলতে পারি রাজপ্রাসাদে, তাহলে রাজপ্রাসাদে। এটা একটু লেখাটা ঠিক করে নিও তোমরা, রাজপ্রাসাদে হলো। রাজা, একের এক, রাজা আমরা নৃপ দিয়ে করতে পারি বা রাজা দিয়ে করতে পারি, চেষ্টা করবো অকারান্ত আনা, তাহলে ভুল কম হবে। নৃপ। নিজের হাতে, আচ্ছা এখানে নিজের হাতেটাকে একটু বলি, এটা না আমরা চাইলে সমাসবদ্ধ পদ করতে পারি। যত সমাস করবে তত ভুল কম হবে, কারণ বিভক্তি আমাদের একটা লাগালেই হয়ে যাবে। নিজের হাতকে আমরা সহস্ত বলে থাকি, তাহলে সহস্তের সাথে যদি আমরা তৃতীয়া লাগিয়ে দিই তাহলে সহস্তেন হয়ে যায়, তাহলে সেটাকে আমরা করি, সহজে হয়ে যাবে সহস্তেন, সহস্তেন। তারপর কোষাগার থেকে, তাহলে কোষাগার অকারান্ত শব্দ, থেকে পঞ্চমী, তাহলে নর শব্দের পঞ্চমী নরাত, তাহলে আমি করতে পারি কোষাগারাত, কোষাগারাত। কোষ করলে কিন্তু পকেট হয়ে যাবে, হ্যাঁ সরি সরি সরি, এটা এই কাটটা হবে না। আচ্ছা তাহলে কি হলো? কোষাগারাত মানে ফান্ড। আচ্ছা নেক্সট ভিক্ষুককে, কাকে? ভিক্ষুককে, 4-এর 1 সম্প্রদান হয়েছে, তার মানে নরায়, তাহলে ভিক্ষুকায় আমরা করতে পারি ভিক্ষুকায়, ভিক্ষুকায়। তারপর অর্থ দান করছেন, কি দান করছে? অর্থ। দেখো কর্ম, কর্মে দ্বিতীয় বিভক্তি, তাহলে অর্থম, অর্থং। এইবার দান করছে, কারক শেষ, এবার হচ্ছে আমাদের ধাতু রূপটা। দান করছে, দা ধাতু লট, একের একে আমরা যদি দেখি তাহলে যচ্ছতি বা দদাতি, তাহলে আমরা করি যচ্ছতি। ব্যাস আমাদের ট্রান্সলেশন কমপ্লিট। তাহলে কি হলো? রাজপ্রাসাদে রাজা নিজের হাতে কোষাগার থেকে ভিক্ষুককে অর্থ দান করছেন, রাজপ্রাসাদে নৃপ স্বহস্তেন কোষাগারাত ভিক্ষুকায় অর্থং যচ্ছতি। ঠিক আছে, কোষাগারাত ভিক্ষুকায় অর্থং যচ্ছতি। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, কার মাধ্যমে? শুধুমাত্র শব্দরূপ, ধাতুরূপ আর ওই যে চার্ট, এই চার্টের মাধ্যমে কিন্তু আমরা সবকটা সেন্টেন্স তৈরি করতে পারি। আসলে আমাদের মধ্যে একটা ফোবিয়া কাজ করে যে আমরা ট্রান্সলেশন পারি না, ট্রান্সলেশন পারি না। আসলে আমরা পুরোটা ভাবতে যাই যে রাজপ্রাসাদে রাজা নিজের হাতে, এটা কি হবে? কিন্তু এটা একদম ম্যাথামেটিক্স, অঙ্কের মতো, একদম ক্যালকুলেশন। তোমরা এই ক্যালকুলেশন গুলো করো, প্রথমে এগুলো করার দরকার নেই। ফার্স্ট হচ্ছে নাম্বারিংটা বসাও, যে কোথায় কি বিভক্তি হচ্ছে, কেন হচ্ছে, কোন বচন হচ্ছে। ঠিক আছে, তো এইটা যদি তৈরি করতে পারো, এখান থেকে অটোমেটিক্যালি এটা আরামসে হয়ে যাবে এবং 100% শিওর বা কনফার্ম হবে। না হলে তোমরা আন্দাজে বসিয়ে ভাববে এটা হবে তো, ভুল হলো না তো, মোটামুটি হয়েছে, এগুলো আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের কারক বিভক্তি, শব্দরূপ, ধাতুরূপ, এবং আমরা রামায়ণ যেটা আলোচনা করেছি। তোমরা আশা করি প্রত্যেকের কাছে নোটপত্র আছে, সেগুলো পড়াশোনা করো। রামায়ণ সম্পর্কে প্রচুর প্রশ্ন হতে পারে, আমরা মোটামুটি একটা ওভারঅল ধারণা দিয়েছি, এবং তার সাথে আমরা আজকের কারক বিভক্তি বা শব্দরূপ ধাতুরূপের যে মূল যে বিষয়টা, যেটা বেস, সেটা আমি তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ হবে, নেক্সট ক্লাস আবার ওয়েট করো, এরপরে নেক্সট ক্লাস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রত্যেকে ভালো থেকো।